প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের তড়িৎ রসায়ন অধ্যায়ের লেকচার নাম্বার 3-এ। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে। আমরা যখন চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন তোমাদেরকে আমরা তড়িৎ কোষ সম্পর্কে বলেছিলাম কিছু কথা। এখন একটি তড়িৎ কোষ তৈরি করতে কি কি উপাদানগুলো লাগে আমরা যদি আগে সেটা দেখি। প্রথমটা লাগবে হচ্ছে আমাদের তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার বলতে বোঝায় অ্যানোড এবং ক্যাথোড। সেকেন্ড উপাদানটা আমাদের লাগবে তড়িৎ বিশ্লেষক পদার্থ। 3 নাম্বার লাগবে হচ্ছে একটা পরিবাহী তার, এবং 4 নাম্বার লাগবে হচ্ছে আমাদের হয় লবণ সেতু না হলে সচ্ছিদ্র পর্দা, এবং দুটা যন্ত্র লাগবে, হয় গ্যালভানোমিটার না হলে হচ্ছে কি বলতো অ্যামিটার। আর একটা জিনিসও আছে সেটাকে বলা হয় ভোল্ট মিটার। ভোল্ট মিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই উপাদানগুলো নিয়ে কিভাবে আমাদের একটা তড়িৎ কোষ সৃষ্টি হতে পারে। আমরা এই যে তড়িৎ কোষগুলোর কথা বলছি, এই তড়িৎ কোষগুলা দুই রকম প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। একটা হচ্ছে আমাদের এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষ, আরেকটি হচ্ছে আমাদের দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট আমাদের তড়িৎ কোষ। এক প্রকোষ্ঠ বিশিষ্ট কিভাবে বুঝবো আর দ্বিপ্রকোষ্ঠ আমরা কিভাবে বুঝবো? ধরো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই তোমাদেরকে। এবার আমাদের মনে করো যে হচ্ছে এখানে আমরা একটা কোষ আঁকি আগে। দেখো আমাদের এখানে দেখো তো দুটো আলাদা আলাদা পাত্র আছে, এখানে কিন্তু একটা পাত্র। এরকম যদি দুটো আলাদা আলাদা পাত্র থাকো দেখো, তখন তুমি বুঝবে এটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। আর একটা পাত্র যদি দেখো তখন বুঝবে হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন প্রথম যে উপাদানটা লাগবে একটা তড়িৎ কোষ তৈরি করার জন্য সেটা হচ্ছে আমাদের কি তড়িৎদ্বার। তো আমরা হচ্ছে দেখো তো তড়িৎদ্বার গুলো দেখি। তড়িৎদ্বার আমাদের দুই রকম হয়। একটা হচ্ছে আমাদের অ্যানোড, এই যে একটা হচ্ছে তড়িৎ, এই একটা তড়িৎদ্বার, এখানে আরেকটা তড়িৎদ্বার। আর যদি এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় তখন দুটা তড়িৎদ্বারে কিন্তু একটা পাত্রের মধ্যে থাকবে। তাহলে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে দুটা তড়িৎদ্বার কিন্তু আলাদা আলাদা পাত্রে, আর এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে তড়িৎদ্বার দুটা হচ্ছে আমাদের একই পাত্রে। এই দুইটা তড়িৎদ্বারের মধ্যে একটা নাম হচ্ছে আমাদের অ্যানোড, আর একটি নাম হচ্ছে আমাদের কি বলতো ক্যাথোড। তো মনে রাখবা, বাম পাশে যে তড়িৎদ্বারটা থাকে এটাকে আমরা অ্যানোড বলি, আর ডান পাশে যে তড়িৎদ্বার থাকে তাকে আমরা বলবো হচ্ছে কি বলতো ক্যাথোড। এটা হচ্ছে আমাদের ক্যাথোড। তাহলে এখানে এটার নাম কি হবে? এটা হচ্ছে আমাদের অ্যানোড, আর এখানে এটার নাম হচ্ছে আমাদের কি বলতো ক্যাথোড। তাহলে দুইটা তড়িৎদ্বারের মধ্যে বাম পাশের তড়িৎদ্বারটাকে আমরা বলবো হচ্ছে অ্যানোড, ডান পাশের তড়িৎদ্বারটাকে আমরা বলবো হচ্ছে ক্যাথোড। সেকেন্ড যে উপাদানটা আমাদেরকে বলছে আমাদের তড়িৎ বিশ্লেষণ লাগবে। তড়িৎ বিশ্লেষণটা কি? যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে রাসায়নিকভাবে তার এক ধরনের পরিবর্তন হয়। যেমন কপার সালফেট যদি আমরা বলি, এই কপার সালফেটের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে এটা বিয়োজিত হয়ে কপার আয়ন এবং হচ্ছে আমাদের সালফেট আয়ন সৃষ্টি করে। তার মানে হচ্ছে এটা একটা কি লাগবে? এটা একটা আমাদের তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ কোষ তৈরি করার যে সেকেন্ড যে উপাদানটা সেটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ। এখন কোষটা যদি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয় তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষক পদার্থ লাগবে দুইটা। ধরো আমরা অ্যানোড পাত্রে রাখলাম জিঙ্ক সালফেট, ক্যাথোড পাত্রে রাখলাম হচ্ছে আমাদের কপার সালফেট। এবং এখানে যে দুটা তড়িৎদ্বার ব্যবহার করছিলাম, অ্যানোড হিসেবে আমরা রাখছিলাম ধরো হচ্ছে জিঙ্ক ধাতু, আর ক্যাথোড হিসেবে আমরা রাখছি ধরো হচ্ছে আমাদের কপার ধাতু। তার মানে লক্ষ্য করো যে জিঙ্ক তড়িৎদ্বারটা জিঙ্ক সালফেট দ্রবণে ডুবানো আছে, কপার তড়িৎদ্বারটা কপার সালফেট দ্রবণে ডুবানো আছে। এই যে জিঙ্ক সালফেট বা কপার সালফেট এদেরকে আমরা কি বলতে পারি বলতো? আমাদের হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ। আর আমাদের ধরো এক প্রকোষ্ঠ বিশিষ্ট যে কোষটা ছিল সেটাকে আমি বলতে পারি আমি একটা তড়িৎ বিশ্লেষণ নিলাম, ধরো হচ্ছে নিকেল সালফেট। ঠিক আছে, এটা এখানে আমাদের দ্রবণে আছে। তাহলে আমাদের সেকেন্ড যে উপাদানটা আমরা পাইলাম একটা তড়িৎ কোষ তৈরি করার জন্য সেটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষক পদার্থ। 3 নাম্বার হচ্ছে আমাদের পরিবাহী তার। আমরা জানি আমাদের যে তড়িৎ রাসায়নিক কোষগুলো আছে এখানে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হবে। এখন ইলেকট্রনটা প্রবাহিত করার জন্য দুটি পরিবাহীর মধ্য দিয়ে একটি পরিবাহী তার সংযুক্ত করতে হবে। তাহলে এরপর আমরা চলে আসবো আমাদের এই দুটি তড়িৎদ্বার মধ্য দিয়ে, এই দুটি তড়িৎদ্বার মধ্য দিয়ে আমরা একটা পরিবাহী তার সংযুক্ত করব। এটা হচ্ছে আমাদের পরিবাহী তারটা আমরা সংযুক্ত করলাম।
বা এখানে আমরা সংযোগ করে দিলাম, এটা হচ্ছে আমাদের পরিবাহী তার। তাহলে 3 নম্বর উপাদানটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের পরিবাহী তার। 4 নম্বরটা বলছে লবণ সেতু বা হচ্ছে সছিদ্র পর্দা। মনে রাখবা, কোষটা যদি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, তাহলে আমাদের হচ্ছে দুটি পাত্রের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আমরা একটা সল ব্রিজ বা একটা লবণ কি করবো ব্যবহার করব, যেটাকে বলা হচ্ছে লবণ সেতু। তাহলে এই দুটা কোষের মধ্যে সংযোগ করানোর জন্য আমরা একটা লবণ সেতু ব্যবহার করছি। আর কোষটা যদি 1 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে একটি সছিদ্র পর্দা। তাহলে সছিদ্র পর্দাটা দেখো তো কেমন, একটা পাতলা আবরণ থাকবে, অর্থাৎ এখানে যে নিকেল সালফেট দ্রবণটা আছে, এখানে বেসিক্যালি কিন্তু নিকেল সালফেট ভাঙলে আমরা জানি 2টা আয়ন হয়। কতগুলো আয়ন হবে? 2টা আয়ন, একটা হচ্ছে নিকেল আয়ন আর একটা হচ্ছে কি বলতো সালফেট আয়ন। এই এখন এখানে আমাদের 1 প্রকোষ্ঠ বিশিষ্ট হলে এদের মধ্যে একটা পাতলা আমাদের কি ব্যবহার করা হবে, এই যে পর্দা ব্যবহার করা হবে, যেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সছিদ্র পর্দা। তাহলে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হলে আমরা ব্যবহার করব লবণ সেতু, 1 প্রকোষ্ঠ বিশিষ্ট হলে আমরা ব্যবহার করবো হচ্ছে সছিদ্র পর্দা। সর্বশেষ হচ্ছে এখানে হয় গ্যালভানোমিটার, না হলে অ্যামিটার, না হলে কি বলতো ভোল্টমিটার ব্যবহার করা হয়। যদি আমরা এখানে ভি রাখি, দেখো এটাকে বলা হয় ভোল্টমিটার। এটার কাজ হচ্ছে আমাদের এই তড়িৎ কোষটা কতটুকু ভোল্টেজ উৎপন্ন করে সেটা আমরা এই ভোল্টমিটারের সাহায্যে কাউন্ট করতে পারবো। আমরা যদি এখানে ধরো এ দিই, এ মানে বোঝাচ্ছে আমাদের অ্যামিটার। এই অ্যামিটারের কাজ হচ্ছে কতটুকু মাত্রায় তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করা। অথবা আমরা যদি এখানে জি রাখি, জি মানে হচ্ছে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার কাজ হচ্ছে কোন একটা তড়িৎ কোষের চার্জের মানটাকে কি করা, স্থির রাখা। আমরা 3টা কথা বলছি, ভোল্টমিটার, অ্যামিটার, গ্যালভানোমিটার। ভোল্টমিটার হচ্ছে কোন একটা কোষে কতটুকু মাত্রায় কতটুকু ভোল্টেজ আমাদের তড়িৎ উৎপন্ন হচ্ছে সেটা কাউন্ট করবে। অ্যামিটারের কাজটা হচ্ছে কতটুকু মাত্রায় তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা কাউন্ট করবে। আর গ্যালভানোমিটার কাজ হচ্ছে কোন একটা তড়িৎ কোষে চার্জের মানটা স্থির রাখার জন্য গ্যালভানোমিটারটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এই তড়িৎ কোষের কথাটা আমরা এবার একটু বলছি। আমাদের একটি রাসায়নিক কোষ তৈরি করার জন্য আমাদের উপাদান লাগবে হচ্ছে 5টি। প্রথমটা হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎদ্বার হচ্ছে আমাদের অ্যানোড এবং ক্যাথোড। অর্থাৎ আমরা যে তড়িৎ কোষগুলো বলছিলাম 1 প্রকোষ্ঠ বলো বা 2 প্রকোষ্ঠ বলো, আমাদের প্রথম যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে আমাদের তড়িৎদ্বার। তার একটি হচ্ছে অ্যানোড, একটি হচ্ছে আমাদের ক্যাথোড। তাহলে যদি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ হয়, তাহলে তড়িৎদ্বার দুটি আলাদা আলাদা পাত্রে থাকবে। এই যে দেখো দুটি আলাদা আলাদা পাত্রে আমাদের আছে, এখান থেকে আমরা একটু দেখাতে পারি তোমাদেরকে। এই যে দেখো 2 প্রকোষ্ঠ কোষে আমাদের অ্যানোড এবং ক্যাথোড কিন্তু দুটি আলাদা আলাদা পাত্রে রাখা হয়েছে। আর 1 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে অ্যানোড এবং ক্যাথোড কি বলতো আমাদের একই পাত্রে আমাদের আছে, ঠিক আছে কিনা? আর এখানকার এই 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে বাম পাশের তড়িৎদ্বারটাকে আমরা অ্যানোড বলবো, ডান পাশের তড়িৎদ্বারটাকে আমরা কি বলবো, ক্যাথোড বলবো। এখানে আমরা অ্যানোড হিসেবে জিঙ্ক ধাতু রাখলাম, এখানে ক্যাথোড হিসেবে আমরা একটা কপার ধাতুর তড়িৎদ্বার নিলাম। মনে রাখবা এই তড়িৎদ্বার গুলা কিন্তু কোন একটা ধাতুর তৈরি। তাহলে এখানে অ্যানোড হিসাবে যে তড়িৎদ্বারটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে জিঙ্ক ধাতুর তৈরি। আর এখানে ক্যাথোড হিসাবে যে তড়িৎদ্বারটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের কপার ধাতুর তৈরি। 2 নম্বর যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক। তড়িৎ বিশ্লেষক কি বলছিলাম, যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে রাসায়নিকভাবে তার এক ধরনের পরিবর্তন হয়, সেই রকম আমাদের একটা পদার্থ ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখবা, যেমন আমরা এখানে জিঙ্ক ধাতুর একটা কি নিয়েছিলাম, তড়িৎদ্বার নিয়েছিলাম না, তাহলে এখানে ওই ধাতুর একটা লবণ দ্রবীভূত করবা। যেমন এখানে জিঙ্ক ধাতু নিচ্ছি, জিঙ্ক ধাতুর একটা লবণ জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষক রূপে কাজ করবে। ঠিক একই রকম ভাবে এখানে কপার তড়িৎদ্বার নিয়েছিলাম, তাহলে কপারের একটা লবণ দ্যাট মিনস কপার সালফেট একটা আমাদের কি বলতো তড়িৎ বিশ্লেষক রূপে কাজ করবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষক হচ্ছে জিঙ্ক সালফেট, এখানে হচ্ছে আমাদের কি বলতো কপার সালফেট। আচ্ছা, এরপর 3 নম্বর যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে আমাদের পরিবাহী তার। পরিবাহী তারটার কাজ হচ্ছে এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্য দিয়ে তাদেরকে আমরা একটা পরিবাহী তার দ্বারা যদি সংযোগ করে দিই, তখনই আমাদের ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হবে। এজন্য আমাদের দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী জায়গায় আমাদের একটা পরিবাহী তার কি করতে হবে, সংযোগ করতে হবে। এই 1 প্রকোষ্ঠ বিষয় দেখলো তোমরা, সেখানে দেখো যে এখানে আমাদের কি আছে, একটা পরিবাহী তার আছে। 4 নম্বরটা হচ্ছে লবণ সেতু বা সছিদ্র পর্দা। যদি তোমার 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ হয়, এই 2টা পাত্রের মধ্যে দেখো একটা সংযোগ করানো হয়েছে কি দ্বারা, একটা লবণ সেতু দ্বারা। আর যদি কোষটা যদি আমাদের 1 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ হয়, তখন দেখবা এই 2টা পাত্রের এই যে আমাদের একটা পাতলা আবরণ ব্যবহার করা হচ্ছে, যেটাকে আমরা বলবো হচ্ছে সছিদ্র পর্দা। এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে আমাদের
গ্যালভানোমিটার বা হচ্ছে অ্যামিটার অথবা ভোল্টমিটার। ধরো আমরা যদি ভোল্টমিটার ব্যবহার করি, এই যে দেখো এখানে একটা যন্ত্র আছে ভোল্টমিটার, এটা দ্বারা আমরা কি করতে পারবো, কতটুকু মাত্রায় আমাদের এখান থেকে আমাদের কতটুকু ভোল্টেজের মাত্রায় বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। আর যদি আমরা অ্যামিটার দিই তাহলে হচ্ছে কতটুকু মাত্রায় তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। আর যদি আমাদের গ্যালভানোমিটার দেওয়া হয়, তার কাজ হচ্ছে এই কোষে যে তড়িৎ চার্জটা আমাদের আছে সেটাকে আমাদের স্থির রাখার জন্য আমাদের গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের তড়িৎ কোষ সম্পর্কিত আমাদের জিনিসপত্রগুলো। আমরা এরপর আসবো আমাদের এই তড়িৎ বিশ্লেষণ করার ক্ষেত্রে বেশ কিছু জিনিসের সম্পর্কে আমরা জানবো। তাহলে বলা আছে কি, তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত বিভিন্ন পদ এবং তাদের একক। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সাথে সংযুক্ত কিছু জিনিস সম্পর্কে আমরা এখন জানবো। প্রথম হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ, এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো, স্থির তড়িৎ বা চল তড়িৎ তোমরা পড়ছো। তাহলে তড়িৎ প্রবাহটা কি, কোন পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ চার্জের যে প্রবাহের হার তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। মানে একটা পরিবাহীর পদার্থের মধ্য দিয়ে আমাদের ইলেকট্রন প্রবাহ অথবা তড়িৎ চার্জের প্রবাহের যে হার হয় সেটাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় এম্পিয়ার দ্বারা। আমাদের তড়িৎ প্রবাহ যে একক সেটাকে প্রকাশ করে আই দ্বারা, আর তড়িৎ প্রবাহের এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহকে প্রকাশ করে আই দ্বারা, যার এককটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। এবার আমরা চলে আসবো এই অ্যাম্পিয়ার কাকে বলে। বলছে কোন একটি পরিবাহের মধ্য দিয়ে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে যত কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা বলবো আমাদের 1 অ্যাম্পিয়ার। খেয়াল করো, প্রতি সেকেন্ডে যত কুলম্ব পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত হবে সেটাকে আমরা বলবো আমাদের 1 অ্যাম্পিয়ার বা তত অ্যাম্পিয়ার। যদি একটু খেয়াল করো, আমরা আবার একটু বলি, 1 সেকেন্ডে যদি 1 সেকেন্ড সময়ে যদি আমাদের 1 কুলম্ব পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তখন তার অ্যাম্পিয়ার হবে কত অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। যদি 1 সেকেন্ডে 2 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত হয় তখন সেটা হবে 2 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে কোন পরিবাহের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যত কুলম্ব পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত হবে তাকে আমরা অ্যাম্পিয়ার বলবো। তার মানে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত হয় সেটাকে বলবো 1 অ্যাম্পিয়ার। যদি 1 সেকেন্ডে 2 কুলম্ব পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। নেক্সট উদাহরণ, নেক্সট সংখ্যাটা হচ্ছে আমাদের তড়িৎ চার্জ নিয়ে। তড়িৎ চার্জটা কি, কোন পরিবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড সময় ধরে চললে যে পরিমাণ ইলেকট্রন চার্জ প্রবাহিত হয় তাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ চার্জ। লক্ষ্য করো, অর্থাৎ কোন একটি পরিবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহকে যদি আমরা 1 সেকেন্ড সময় ধরে চালালে যে পরিমাণ ইলেকট্রন চার্জ প্রবাহিত হবে সেটাকে আমরা বলবো তড়িৎ চার্জ। তড়িৎ চার্জকে প্রকাশ করা হয় কিউ দ্বারা এবং যার এককটা হচ্ছে আমাদের কুলম্ব। তাহলে আমরা 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে সময় চলালে যে পরিমাণ আমাদের ইলেকট্রন চার্জ প্রবাহিত হবে সেটাকে আমরা বলবো তড়িৎ চার্জ, যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা এবং তড়িৎ চার্জের এককটা হচ্ছে আমাদের কুলম্ব। এবার কুলম্ব কাকে বলে দেখেন, কোন পরিবাহের মধ্য দিয়ে 1 সেকেন্ড যাবৎ 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে মোট প্রবাহিত তড়িৎ চার্জের পরিমাণকে বলা হয় 1 কুলম্ব। মানে 1 সেকেন্ড সময়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করার পর যে চার্জটা আমাদের পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে 1 কুলম্ব। এবার লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডে হচ্ছে কোন তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ চালনা করলে তড়িৎ দ্বারে 1 গ্রাম তুল্য ভর, খেয়াল করে এখানে একটা বলছে 1 গ্রাম তুল্য ভর পরিমাণ। 1 গ্রাম তুল্য ভর পরিমাণ কি বলছিলাম আমরা, একটা শব্দ পড়ছিলাম আমরা তুল্য ভর, যেটা সমান ছিল আমাদের আণবিক ভর বাই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। আণবিক ভর বাই হচ্ছে তুল্য সংখ্যা। তার মানে হচ্ছে কোন তড়িৎ বিশ্লেষের পদার্থের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ চালনা করলে 1 গ্রাম তুল্য ভর পরিমাণ পদার্থ আমাদের উৎপন্ন হবে তখন সেই পরিমাণকে বা সেই পরিমাণের বিদ্যুৎকে আমরা বলবো হচ্ছে 1 ফ্যারাডে। একটু খেয়াল করো, আমরা যে পরিমাণ বিদ্যুৎ চালনা করলে আমাদের কোন একটি তড়িৎ দ্বারে 1 গ্রাম তুল্য ভর পরিমাণ পদার্থ জমা হয় সেই পরিমাণ বিদ্যুৎকে আমরা বলবো হচ্ছে 1 ফ্যারাডে। এই 1 ফ্যারাডে সমান হচ্ছে আমাদের 96,500 কুলম্ব, এটা আমাদের মনে রাখতে হবে।
তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই 1 ফ্যারাডে পরিমাণ বা 96,500 কুলম্ব পরিমাণ তড়িৎ চালনা করলে কোন একটি পদার্থের তড়িৎ দ্বারে 1 গ্রাম তুল্য ভর পরিমাণ পদার্থ কি হবে বলতো জমা হবে। এই জন্য এই 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব পরিমাণ বিদ্যুৎকে আমাদের কি বলা হবে, ফ্যারাডে বলা হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী দুইটা সংজ্ঞা শিখবো। এখান থেকে আমাদের ছোট ছোট এমসিকিউ এর কোশ্চেন আসে। প্রথমটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। এটা একটু আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে বলছে কোন একটি তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে আমরা যদি 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হলে তড়িৎ দ্বারে যত গ্রাম পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হয় তাকে ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক বলে, যাকে ই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা বোঝার আগে আমরা একটা জিনিসটা বুঝি, সেটা হচ্ছে ধরো একটা তড়িৎ কোষে একটা যদি আমরা তড়িৎ কোষ নিই, এখানে কি ছিল বলতো, দুইটা তড়িৎ ছিল আমাদের। এখানে যদি আমরা দুইটা তড়িৎ নিই, দুইটা তড়িৎ নিই আমরা, একটা হচ্ছে আমাদের অ্যানোড তড়িৎ, একটা হচ্ছে আমাদের ক্যাথোড তড়িৎ। লক্ষ্য করো, এখানে একটা ছিল আমাদের কি অ্যানোড, আর একটা হচ্ছে আমাদের কি বলতো ক্যাথোড। এখন এখানে ধর একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ ছিল কপার সালফেট। আমরা যদি এই কপার সালফেটের মধ্য দিয়ে তড়িৎ চালনা করি, তাহলে এখান থেকে আমরা এটা ভেঙে কি কি উৎপন্ন হইতে বলতো, কপার 2+ এবং হচ্ছে কি বলতো সালফেট 2-। এখন এই যে কপার 2+ আয়নটা আছে, যার কতগুলো ইলেকট্রন ঘাটতি আছে, দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন ঘাটতি আছে, সে কি করবে জানো, ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। লক্ষ্য করো, আমাদের তড়িৎ বিশ্লেষক পদার্থটা কে ছিল, কপার সালফেট, যার মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে সে বিয়োজিত হয়ে কপার আয়ন এবং সালফেট আয়নে পরিণত হয়। যেখানে কপার আয়ন যার দুটি ইলেকট্রনের ঘাটতি আছে, সে কি করবে, ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসাবে জমা হবে। তার মানে আমি যদি কপার সালফেট নামক তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করি, ক্যাথোডে আমাদের কপার ধাতু জমা হবে। আমি যদি এখানে জিঙ্ক সালফেট নিতাম, তার মধ্য দিয়ে যদি তড়িৎ চালনা করতাম, তাহলে ক্যাথোডে জিঙ্ক ধাতু জমা হবে। তোমরা লক্ষ্য করো, কোন একটি তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে আমাদের যে ধাতুটা জমা হয় সেটা হচ্ছে ক্যাথোড তড়িৎ দ্বারে। কোন তড়িৎ দ্বারে, ক্যাথোড তড়িৎ দ্বারে। এখন কি পরিমাণ জমা হচ্ছে সেটা তো আমরা জানি না। এখন আমাকে বলছে যে কোন একটি তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে আমরা যদি 1 ফ্যারাডে পরিমাণ বা 96,500 কুলম্ব পরিমাণ তড়িৎ এখানে চালনা করি, তখন এই ক্যাথোডে যত গ্রাম আমাদের পদার্থ জমা হবে সেটাই হচ্ছে আমাদের ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক। লক্ষ্য করো, এই তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব পরিমাণ তড়িৎ চালনা করার পর ক্যাথোডের যত গ্রাম আমাদের কোন একটা ধাতু জমা হবে সেটাকে আমরা বলবো তার রাসায়নিক তুল্যাঙ্ক। এই রাসায়নিক তুল্যাঙ্ককে প্রকাশ করা হয় ই দ্বারা, এবং সূত্রটা হচ্ছে আমাদের 1 মোল বাই কত বলতো যোজনী, যেটাকে আমরা লিখতে পারি বলতো এই 1 মোলের পরিবর্তে লিখতে পারবো এম। এমটা হচ্ছে আমাদের আণবিক ভর, আর যোজনীকে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এম। তার মানে হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক বের করার সূত্রটা হচ্ছে M/M। এমটা হচ্ছে আমাদের ওই 1 মোল, যাকে আমরা আবার লিখতে পারবো কি বলতো আণবিক ভর। তার মানে কোন একটা ধাতুর আণবিক ভরকে তার যোজনী দ্বারা ভাগ করলে মানটা পাবো আমাদের তার রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আগে ছিল শুধু রাসায়নিক তুল্যাঙ্ক, এখন হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো এটা কি বলছে, দেখো সঙ্গে একই রকম ভাবে কোন তড়িৎ বিশ্লেষের পদার্থের মধ্য দিয়ে আমরা যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে যত গ্রাম পদার্থ সঞ্চিত বা জমা হবে, সঞ্চিত যে কথা, জমা হওয়া বা দ্রবীভূত হওয়া সবগুলো আমাদের একই কথা। তড়িৎ দ্বারা যত গ্রাম পদার্থ দ্রবীভূত বা সঞ্চিত হবে পদার্থের, ওই পদার্থকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলবো। আচ্ছা, একটু খেয়াল করো, আগে আমরা হচ্ছে 1 ফ্যারাডে পরিমাণ তড়িৎ চালনা করছিলাম তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে। এখন 1 ফ্যারাডে চালনা না করে আমরা যদি 1 কুলম্ব পরিমাণ তড়িৎ চালনা করি, আর তখন
ক্যাথোডে বা তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থটা জমা হবে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। লক্ষ্য করো, আমরা আগে 1 ফ্যারাডে পরিমাণ তড়িৎচলনা করছি, আর এখন কি বলছিলাম 1 কুলম্ব পরিমাণ তড়িৎচলনা করব। আগে যে 1 ফ্যারাডে ছিল সেটা মানে কত ছিল বলতো, 96,500 কুলম্ব। এই 96,500 কুলম্ব পরিমাণ তড়িৎচলনা করার পর যে মানটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। আর এখন আমরা যেটা করবো, 1 কুলম্ব তড়িৎচলনা করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। খেয়াল করো, 96,500 কুলম্ব তড়িৎচালনা করলে যে পরিমাণ পদার্থ আমাদের জমা হবে, 1 কুলম্ব চালনা করলে আমাদের কিন্তু আরো কম পরিমাণ কি হতো, জমা হবে পদার্থ। 96,500 কুলম্ব তড়িৎচালনা করলে যে পরিমাণ পদার্থটা তড়িৎ দ্বারা জমা হবে, 1 কুলম্ব তড়িৎচালনা করলে তার তুলনায় আরো কম পরিমাণ কি হবে, জমা হবে। তার মানে আমরা আগে 96,500 কুলম্ব তড়িৎ প্রবাহিত করার কারণে আমাদের মানটা পাইছিলাম কত বলতো, m/m। এখন আমরা যদি 1 কুলম্ব পরিমাণ তড়িৎচালনা করি তাহলে তো আমাদের মানটা আরো কমবে। তখন আমরা লিখতে পারবো m/96,500 ইন্টু হচ্ছে m। দেখেন, 96,500 কুলম্ব তড়িৎ প্রবাহিত করার কারণে ভ্যালুটা হচ্ছে আমাদের m/m। 1 কুলম্ব তড়িৎচালনা করলে মান তো আমাদের আরো কমে যাবে। তখন আমরা লিখতে পারবো m/96,000 ইন্টু কত বলতো, m। 96,500 ইন্টু কত বলতো, m। তার মানে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে সূত্রটা আছে তাকে আমরা লিখতে পারবো 1 মোল যোজনী ইন্টু 96,500। অর্থাৎ এটাকে লিখতে পারো তুমি 1 মোলের পরিবর্তে হচ্ছে আমাদের m, যোজনী হচ্ছে n, এখানে কি হবে বলতো, 96,500। তার মানে দুইটা সূত্রের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক বললে সূত্র হচ্ছে m/n, আর যখন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলবে তখন সূত্র হবে m/n ইন্টু কত বলতো, 96,500। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো m/nf। ওই যে f মানে হচ্ছে আমরা পড়ছিলাম 1 ফ্যারাডের সমান আমাদের 96,500 কুলম্ব। 1 ফ্যারাডের সমান আমাদের ছিল কত, 96,500 কুলম্ব। তার মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের আমাদের সূত্রটা আমরা লিখতে পারবো m/nf। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে প্রকাশ করা জেড দ্বারা, এবং এর এককটা হচ্ছে গ্রাম পার কুলম্ব। গ্রাম পার কুলম্ব। আমরা এই দুটো টপিক থেকেও যেহেতু আমাদের এমসিকিউ আসে, আমরা আবার একটু বোঝাচ্ছি। প্রথম কথা হচ্ছে, কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে সেটি বিয়োজিত হয়ে দুটি আয়ন উৎপন্ন করে। সেখানে যদি ধনাত্মক আয়ন বা ধাতব আয়ন, সে কি করবে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। এখন কি পরিমাণ ধাতু আমাদের এই তড়িৎ দ্বারা জমা হবে সেটা আমরা নির্ণয় করতে পারি কিভাবে, যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব তড়িৎ চালনা করার পর যতটুকু পদার্থ বা যতটুকু ধাতু এই তড়িৎ দ্বারে জমা হলো সেটাই হচ্ছে আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এটা সূত্র হবে E সমান 1 মোল যোজনী, দ্যাট মিনস হচ্ছে আমাদের m/m। আর আমরা যদি 1 ফ্যারাডে বা 96,500 কুলম্বের পরিবর্তে 1 কুলম্ব পরিমাণ বা প্রতি কুলম্ব পরিমাণ তড়িৎ চালনা করলে এখন তড়িৎ দ্বারা যে পরিমাণ পদার্থটা জমা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যার সূত্র হবে আমাদের 1 মোল যোজনী ইন্টু 96,500। দ্যাট মিনস আমরা লিখতে পারবো m/m ইন্টু 96,500। যার সর্বশেষ সূত্র হবে m/কত, n। ঠিক আছে। এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এককটা হচ্ছে গ্রাম পার কুলম্ব। এখান থেকে আমরা ছোট ছোট কয়েকটা ম্যাথ দেখি। সেই ম্যাথটা হচ্ছে আমাদের হচ্ছে যে প্রথম উদাহরণটা আমাদের আছে সেটা হচ্ছে, একটা সিলভার নাইট্রেটের দ্রবণ আছে। এই সিলভার নাইট্রেট বিয়োজিত হলে আমাদের হচ্ছে সিলভার আয়ন এবং হচ্ছে নাইট্রেট আয়ন উৎপন্ন হয়। আমাকে বলা হচ্ছে এখানে সিলভারের আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক মান কত। সিলভারের রাসায়নিক তুল্যাঙ্কটা আমরা বের করবো। রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়ালটা হচ্ছে কত বলতো, বল। তাহলে খেয়াল করো, সিলভার নাইট্রেট নামক যৌগটাকে ভাঙলে যেটা আমরা দুটো আয়ন পাচ্ছি, একটা হচ্ছে সিলভার আয়ন, একটা হচ্ছে কি বলতো, নাইট্রেট আয়ন। তাহলে খেয়াল করেন, সিলভার আয়ন তার একটা ইলেকট্রনের ঘাটতি আছে। যখন সে ক্যাথোডে যাবে তখন সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়। খেয়াল করেন, আমাদের তড়িৎ বিশ্লেষক পদার্থটা ছিল সিলভার নাইট্রেটের একটা দ্রবণ, যার মধ্যে দিয়ে তড়িৎ চালনা করার পর সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন উৎপন্ন হবে। অবশ্য বের করতে বলছে সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক বের করো। তাহলে আমাদের এই যে সিলভার আয়ন, যার একটা ইলেকট্রন ঘাটতি আছে, সে কি করবে, ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হলো।
এই যে একটা ইলেকট্রন গ্রহণ করলো এটাই তার যোজনী মানে এন এর মান। তাহলে আমরা কত লিখতে পারবো? এন এর মান হচ্ছে 1। আর আরেকটা জিনিস লাগবে আণবিক ভর। তো সিলভারের আণবিক ভর কত? সিলভারের আণবিক ভর হচ্ছে 108। আণবিক ভর এম সমান হচ্ছে কত বলতো? 108। আমরা তার কি বের করব? রাসায়নিক তুল্যাঙ্ক মানে ই এর মানটা বের করব। তাহলে ই সমান কি দাঁড়াবে? এম বাই কত বলতো? এম। এম এর মান কত বলতো? 108। এন এর মান হচ্ছে 1। তার মানে তার রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে কত? 108। একটু খেয়াল করো, যতগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে সেটাই তার যোজনী বা কি বলতো? এন এর মান। তো ওই আণবিক ভরকে তার যোজনী দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্কটা পেয়ে যাবো। সেকেন্ড আরেকটা উদাহরণ দেখি। এখানে দেখো তো নিকেল সালফেট নামক একটা যৌগ আছে। এটা এর মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে নিকেল আয়ন এবং হচ্ছে সালফার আয়ন পাওয়া যায়। এখান থেকে আমাদের বলছে নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা তুমি বের করবে। নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা বের করবে। তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ধাতব আয়নটা আছে মানে নিকেল আয়ন, যার কত ইলেকট্রন ঘাটতি আছে? 2টা। তাহলে সে কি করবে? ক্যাথোডে গিয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে। দেখেন, দ্রবণটা ছিল নিকেল সালফেট, তড়িৎ চালনা করার পর 2টা আয়ন আমরা পাচ্ছি, নিকেল আয়ন এবং সালফার আয়ন। ওই নিকেল আয়নের 2টা ইলেকট্রন ঘাটতি আছে, সে কি করবে? ক্যাথোডে গিয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে। যেহেতু আবার 2টা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে আমাদের যোজনী হচ্ছে আবার কত বলতো? 2। দ্যাট মিনস এন এর মান হচ্ছে আমাদের 2। আর লাগবে তার কি ভর? আণবিক ভর। নিকেলের আণবিক ভর হচ্ছে, দেখো তো, নিকেলের আণবিক ভর হচ্ছে 58.7। তাহলে আমরা তার কি বের করব? রাসায়নিক তুল্যাঙ্কটা বের করব। তাহলে এখানে সূত্রটা আমরা লিখবো ই সমান এম বাই এন। এম এর মানটা কত? 58.7। আর আমাদের এন এর মানটা এবার পাইছি কত বলতো? 2। তাহলে এইখানে কাজ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে তার রাসায়নিক তুল্যাঙ্ক আর নিকেলের 58.7 ভাগ হচ্ছে আমাদের 2। তাহলে মানটা পাবো 29.35। এটা হচ্ছে আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক বের করার ফর্মুলা। এবার সেম ভাবে ওই একই উদাহরণ থেকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা বের করব। দেখো এখানে আমরা সেম ভাবে একটা সিলভার নাইট্রেটের দ্রবণ দেওয়া আছে, এটি বিয়োজিত হয়ে সিলভার আয়ন এবং হচ্ছে নাইট্রেট আয়ন উৎপন্ন করে। এখান থেকে আমাকে যেটা বলছে যে সিলভারের তুমি হচ্ছে এবার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা বের করো। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা বের করবো। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করবেন। আপনি যেটাই বের করেন, আপনি এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার জন্য আপনাদের সূত্রটা কি বলুন তো? আমাদের হচ্ছে জেড সমান এম বাই এন এফ। ঠিক আছে? তো প্রথমে দেখতে হবে এন এর মানটা আমরা বের করব। এখানে আমাদের কোন আয়নটা আমাদের? সিলভার আয়ন যিনি আছেন উনি হচ্ছে কি করবেন? তার একটা ইলেকট্রনের ঘাটতি আছে, যে সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতু হিসাবে ক্যাথোডে জমা হবে। সিলভার আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতু হিসাবে ক্যাথোডে জমা হবে। যেহেতু আমাদের একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এন এর মান কত বলতো? 1। আর এম এর মান সিলভার আণবিক ভর কত পড়ছিলাম? 108। আর এফ এর মানটা তো আমরা জানি সেটা কত? 96,500 কুলম্ব। তাহলে আমরা এই মানগুলো যদি বসাই, 108 ভাগ হচ্ছে 1 ইন্টু 96,500, তাহলে এই কাজটা করলেই তার হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা বের হয়ে যাবে। তাহলে মানটা বের হচ্ছে আমাদের 0.003419। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এককটা আমরা পড়ছিলাম গ্রাম কুলম্ব ইনভার্স। ঠিক আছে? এতটুকু পার্থক্য হয়। আর লাস্ট উদাহরণটা দেখি। নিকেল সালফেট নামক একটা দ্রবণ আছে, এটি বিয়োজিত হয়ে নিকেল আয়ন এবং সালফার আয়ন উৎপন্ন করে। এখানেও আমরা যেটা বের করব যে নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা তোমাকে বের করতে বলছে। নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা বের করতে বলছে। আমাদের কাজটা কি? এখানে যে আয়নটা আছে নিকেল আয়ন, যার 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, সে কি করবে? ক্যাথোডে গিয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতু হিসাবে জমা হবে। যেহেতু 2টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এন এর মান কত বলতো? 2। আমরা বের করব কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেড সমান কি লিখবো? এম বাই হচ্ছে এন এফ। এমটা হচ্ছে নিকেলের আণবিক ভর, যেটা আমরা দেখাইছিলাম 58 দশমিক কত বলতো? 7। আর 1 ফ্যারাডে সমান কত?
96,500 কুলম্ব। 96,500 কি বলুন তো কুলম্ব। তাহলে মানগুলো বসে দিলে আমাদের হয়ে যাবে 58.7, এন এর মান 2, 96,000 কত বলতো 500। দ্যাট মিন্স হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। 58.7 ভাগ হচ্ছে আমাদের 2 ইন্টু 96,500। এখানে মান হবে 00,040,304। এককটা হবে গ্রাম কুলম্ব ইনভার্স। গ্রাম কুলম্ব ইনভার্স। শেষ। তার মানে হচ্ছে এম বাই এন হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, আর যদি আমরা লিখি এম বাই এন এফ তখন হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই রাসায়নিক তুল্যাঙ্ক বলো বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলো, তোমার মেজর মান হচ্ছে এন এর মানটা বের করা। এন এর মান কত হবে? এখানে যে ধাতব আয়নটা আমাদের আছে, এই ধাতব আয়নটা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটা তার কি মান? এন এর মান বা যোজনের মান। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে আমাদের এই অঙ্কগুলো করবো।